একটা বারও কিন্তু মাসুদ কামাল ভাই এটা বলেন নাই ভাইয়ের কাছেই সেটাই বললো তো কি সেই আলোচনা আসলে নিতে পারছে না কারে কেন সরকার দুর্বল হয়ে বাচ্চা কথা মানে আমি অস্বীকার করছি না এটা সন্ত্রাসী কর্মকাণ্ড বলেন তো নাই কে বললো করি নাই শক্তভাবে বলা আমি সব সময় বলি আমি কালকেও বলছি মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই এই যে এনসিপির পদযাত্রা সেখান থেকে রোড মার্চ গত দুদিন ধরে বলছি যে মৃত্যু হয়েছে 4 জনের নিধন পক্ষে বলা হচ্ছে কারফিউ এবং এখন পর্যন্ত গতকাল এই কারফিউ আবার বর্ধিত করা হয়েছে কিছু সময়ের জন্য শিথিল থাকবে আগামীকাল আপনার দীর্ঘদিনের যেই সাংবাদিকতার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে কিভাবে বিশ্লেষণ করবেন দেখেন আপনি আসলে মানে অনেকগুলি প্রশ্ন একবারে করেছেন যে দীর্ঘদিনের অভিজ্ঞতা কিভাবে বিশ্লেষণ করব আমি অত ডিটেলে যাব না আমি খালি সংক্ষেপে বলি দীর্ঘদিনের অভিজ্ঞতা হলো আমার এত বছরের অভিজ্ঞতা আমি সরকারকে যে ভূমিকায় দেখেছি বিভিন্ন সময় সেই 91 থেকে বলি আমি অথবা তার আগে থেকে এরশাদ আমল থেকে বলি আমার এরশাদ আমলের ঘটনা মনে আছে তখন আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার মনে আছে সরকারি দলকে যে ভূমিকায় দেখেছি এখনো আমি সরকারি দলকে সেই ভূমিকায় দেখছি সরকারি দলকে সরকারকে সরকারি দল বলতে কাকে বোঝাচ্ছেন এখানে সরকারি দল মানে সরকারের সহযোগিতা নিয়ে সরকারের সমর্থন নিয়ে যে দলটা মাঠে থাকে সেটা সরকারি দল এক্ষেত্রে নিঃসন্দেহে সেটা এনসিপি এটা আমি আমার অবজারভেশন যেটা একই সরকার একই রকম কাজ করছে সরকার তখনও যা করছে তাই করছে এমনকি সবচেয়ে জঘন্য সরকার ছিল আমার বিবেচনায় হাসিনা সরকার গত 15 বছরে তারাও যে ভঙ্গিতে আচরণ করতো কথা বলতো এই সরকারও ঠিক একই ভঙ্গিতে কথা বলছে যেটা ছিল আমার জন্য খুবই একটা বড় ধরনের আঘাত এই সরকারের কাছ থেকে এই ধরনের আচরণ আমি আশা করিনি আমি এক্সাম্পল দিয়ে বলি সরকারের বিভিন্ন জায়গায় অনেক আজকের ঘটনা কালকে ঘটনার প্রেক্ষিতে অনেকগুলি বিবৃতি আসছে অনেকগুলি প্রেস রিলিজ আসছে আইএসপিআই বিবৃতি অনেক কিছু দিছে এই ঘটনায় তারা কোথাও যে 4 জন লোক যে মারা গেল তাদের ব্যাপারে তাদের কোনো শোক নাই ওই 4 জনকে দেশের নাগরিক না তারা নাগরিক নেই দেশের আমি তো 4 জন লোকের সম্বন্ধে কয়েকজন লোক সম্পর্কে জানলাম তারা সাধারণ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল গুলি তো করছে আমরা আর্মিকে অনেক প্রশংসা করেছি যে আমাদের জুলাই আন্দোলনে তারা সাধারণ মানুষকে মারতে চায়নি প্রশংসা করেছি আমি একটা ভিডিও দেখলাম আর্মি বলতেছে টার্গেট করে মার শুনলাম তো আমি সেই শব্দ সেই অডিওতে পাইলাম এবং তারা যে গুলি করতেছে সামনে কিন্তু মানুষ দৌড়াচ্ছে তারা পেছন থেকে গুলি করতেছে আমরা কি আর্মিকে পেছন থেকে গুলি করার জন্য রাখছি ওনাদের বেতন তো আমরা দিই রে ভাই এই ঘটনাকে কেন্দ্র করে আইএসপিআর এর পক্ষ থেকে অবশ্য একটা বিবৃতি দেওয়া হয়েছে যে বিবৃতি দেখ রে ভাই যে বিবৃতি দেখ গুলি করছে এটা অস্বীকার করছে গুলি তো করছে রে ভাই এবং তারা তো যে লাঠি সোটা সামনাসামনি আসতো বুঝতাম তাহলে বুঝতে পারতাম তো আর্মির কাজটা কি ছিল এটা কি যুদ্ধ না তাদের কাজ ছিল ওদের ছত্রভঙ্গ করে দেওয়া যে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে এখন তাকে পেছন দিয়ে গুলি করতে হবে কেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপনি গুলির বদলে আসলে ছত্রভঙ্গ করতে ওই মুহূর্তে আর কি কি অপশন যখন অপোজিশন তখন ছিল আপনি মনে করছেন আচ্ছা অপোজিশনে আর কয়জন আহত হয়েছে আপনি খোঁজ নিয়ে অপোজিশনে হ্যাঁ আমি তো গভর্নমেন্টের সবগুলো খুঁজতেছি অপোজিশনের কাছে আর্মি ছিলাম যদি আমি মানি তাদের আনসার গুলিতে কয়জন লোক আহত হয়েছে কয়জন লোক নিহত হয়েছে নিহত হইলেই ভালো হইতো মানে না আমি ভালো মন্দ কোশ্চেন না জাস্টিফিকেশনটা কি না জাস্টিফিকেশন কোশ্চেনটা হলো আপনি যখন দাবি করছেন অপোজিশনের কাছে আমি দাবি করছি না এটা তো সব জায়গায় এসেছে ছবি ভাই প্রুফ করেন না কে আসছে বলেন অসংখ্য ছবি এসেছে তো কি ছবি আসছে অসংখ্য ছবি এসেছে ওই ছবি দেখেন ওই ছবি অনেকে দেখাইছে আমি দেখলাম যে আওয়ামী লীগের পক্ষে কি সজীব ওয়াজেদ কি একটা ছবি দেখাইছে যে টেনে নিয়ে যাচ্ছে পুরানো ছবি এগুলি ভাই ওগুলি বাদ দেন না না এখানে আমার কোশ্চেনটা হলো কি আপনি বলেন না রে ভাই 4 জন লোক যে মারা গেছে এরা কি নিজেদের গুলিতে মারা গেছে এরা কি এনসিবি গুলিতে মারা গেছে এরা কি পুলিশের গুলিতে মারা গেছে নাকি আর্মি গুলিতে মারা গেছে ভাই বোঝা তো যাচ্ছে ওই সমস্ত আলাপ করে লাভ ভাই আমরা এগুলি বুঝি কোশ্চেনটা হলো যে আপনারা বলতে পারতেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত কি হয়েছে এই ঘটনায় ওই সাধারণ মানুষগুলো আজকে কারফিউ হচ্ছে ওখানে আপনি বাড়িতে করতেছেন মানে তল্লাশি করতেছেন কয়দিন পরে দেখবেন যে ওই এলাকা পুরুষ বিহীন হয়ে এইগুলি নিউজের হেডলাইন লিখতে ভাই যখন নিউজ ছিলাম তখনও লিখতাম যখন রিপোর্টার ছিলাম তখন সরেজমিনে যাইতাম একই দৃশ্য বিএনপি আওয়ামী লীগ আমলে দেখছি বিএনপি লোকরা জঙ্গলে যেয়ে থাকে চরে যেয়ে থাকতো একই দৃশ্য আজকে রিপিট হচ্ছে নো চেঞ্জ এটাই হচ্ছে এই দেশে তো আমার কোশ্চেনটা দেখেন আজকে আমি দেখলাম
হাসনাত আব্দুল্লাহ বলতেছে যে শেখ মুজিবের মাটিতে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ বলে এসেছি। এটা কি সাকসেস? মুজিববাদ কোথায় রে ভাই? মুজিববাদ বলতে কোনো বাদ আছে, এটাই কোথায় দেখেন না আপনি কাগজ কলমে? মাসুদ কামাল, আপনি একেবারে দুধে একজন সাংবাদিক। আমি এই প্রসঙ্গে একটু পরে আসতে যাচ্ছিলাম, কিন্তু এই যে আপনি হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্য বলছেন, এই ধরনের কথাবার্তা তো অনেকদিন ধরেই হচ্ছে। আমার প্রশ্নটা হলো যে রাজনৈতিক বক্তব্য কি পলিটিক্যালি কারেক্ট হতে হবে? তার কি আমি তা বলছি না। আপনি গোপালগঞ্জের মিটিং, আমি মিটিংয়ে ভিডিও দেখেছি, একদম লাইভ দেখেছি। গোপালগঞ্জে যে মিটিং শেষ হওয়ার পর আপনি যখন বলেন মুজিববাদ মুর্দাবাদ, মাথায় রাখতে হবে এই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম হয়েছিল। এই প্রজন্মের যারা ওখানে আছে, এই প্রজন্ম না, ওখানে যত জীবিত লোক আছে তারা জন্মের পরের থেকে দেখছে বঙ্গবন্ধু শেখ মুজিব কত বড় একজন নেতা, দেখছে তো। আপনি যখন তার বিরুদ্ধে এভাবে স্লোগান দিচ্ছেন, এটা দিয়ে আপনি কি রাজনৈতিক অর্জনটা আপনার হচ্ছে? আমি যদি বলি দ্যাট ওয়াজ অ্যান ইনভাইটেশন, যে তোমাকে আমি খোঁচাচ্ছি, তুমি আমাকে মারো, কিন্তু মাসুদ কামাল ভাই এটা বলেন নাই। ভাইয়ের কাছেই যেতে চাই। আমি এটা প্রত্যাশা করি যে উনার মতন মানুষ এটা বলবেন এবং স্বাচ্ছন্দ্যে বলবেন। মাসুদ ভাই, তাহসিন রিয়াজ বলছেন যে যতটা সরলীকরণ করে দেখা হচ্ছে, এতটা সরলীকরণ করে দেখার সুযোগ নেই। আমি একটু যোগ করি, গোপালগঞ্জের হামলা শুধু হাসনাত সার্জিসের উপর নয়, 18 কোটি মানুষের উপরে হামলা বলে মন্তব্য করেছেন জামায়াতের শীর্ষ নেতারা। এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? আর আপনি কি অতি সরলীকরণ করছেন কিনা? সন্ত্রাসী কার্যক্রম বলতে আপনি বাদছে কোথায় আপনার? দেখেন, বাচ্চা কথা মানে আমি অস্বীকার করছি না এটা সন্ত্রাসী কর্মকাণ্ড, কে বললো করি নাই? শক্তভাবে বলা, আমি সবসময় বলি, আমি কালকেও বলছি যে গোপালগঞ্জকে বাংলাদেশের বাইরের কোনো জায়গা? তাহলে আমার সমাবেশ করতে যেতে তো সমস্যা নাই। কোনো সমস্যা তো নাই, আমি তো বলি নাই সমস্যা আছে। ভাই বলেন। হ্যাঁ, আমি তো সমস্যা নাই, আমি তো বলি নাই। আপনি যদি কক্সবাজারে যান বিনোদন করতে, আপনি যে প্রিপারেশন নিয়ে যাবেন, আপনি যদি বান্দরবানে যান সেম প্রিপারেশন নিয়ে যাবেন। কথাটা খেয়াল করেন, বান্দরবানও পার্ট অফ বাংলাদেশ, খাগড়াছড়িও পার্ট অফ বাংলাদেশ, এবং কক্সবাজার পার্ট অফ বাংলাদেশ। আমার কথা হলো আপনি প্রিপারেশনটা সেম থাকবে কিনা। আপনি সব জায়গায় যাওয়ার সাংবিধানিক অধিকার আছে, নৈতিক অধিকার আছে, আইনগত অস্ত্র নিয়ে যেতে হতো। তাহলে আমি শেষ করি, আমি বলি শেষ করি, আপনি সেটা তো আমরা পারবো না। আপনি আগে শুনেন কথাটা, তারপরে বলেন প্লিজ। কাজেই সব জায়গায় আপনি কি লক্ষ্য করেন, ঢাকা শহরে আপনারা না কে যাই না, যে কেউ, আমি আপনাদের কথা বলছি না, যে কেউ ঢাকা শহরে জাতীয় পার্টির সেন্ট্রাল অফিসে আগুন দিয়ে দিল না? কিছু হয়েছে? হয় নাই। এই জাতীয় পার্টির রংপুরে একটা মোটরসাইকেল পড়ছে, তাও অনেক পুরানো মোটরসাইকেল। ঢাকায় যেরকম কিছুই হয় নাই, রংপুরে কি তা হয়েছে? হয় নাই। ওখানে ঝামেলা হয়েছে। কেন ঝামেলা হয়েছে? আগুনই তো, জাতীয় পার্টিরই তো আগুন, জাতীয় পার্টির বিরুদ্ধেই তো আগুন। তো উনি হলো না কেন ভাই? ঢাকা এবং রংপুর জাতীয় পার্টির জন্য ভিন্ন জায়গা। এই বাস্তবতা তো অস্বীকার করতে কোনো অসুবিধা নেই রে ভাই। তো ওই একই রকম একটা ভিন্ন জায়গা বুঝতে হবে আপনাকে। ওই জায়গায় বঙ্গবন্ধুর জন্ম হয়েছে। আওয়ামী লীগের মতো পার্টি, এত বড় পার্টি একটা, আওয়ামী লীগ কিন্তু বড় পার্টি, মাথায় রাখতে হবে। যেবার আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পায়, সেইবার আওয়ামী লীগ 2.5 কোটি ভোট পায়। আপনি অফিসিয়ালি একটা নির্বাহী আদেশে, একটা কালো আইনের দ্বারা একটা পার্টিকে আপনি বলে দেন তোমার কর্মকরণ নিষিদ্ধ, আর সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী কর্পূরের মতো সব আকাশে উড়ে গেল, বিষয়টা এরকম হয় না। ছেলেগুলি এই দেশে থাকে, তাদের মতো করেই থাকে, মনোবেদনা নিয়ে থাকে। তো আপনি তাদের জন্মস্থানে আপনি যাচ্ছেন, যে আপনি বলতেছেন মুজিববাদ মুর্দাবাদ, আর আপনি আশা করতেছেন ওই লোকগুলি আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করবে। এটা বাস্তবসম্মত চিন্তা নয়। আপনি বারবার বলছেন যে নিশ্চয়ই কক্সবাজারে যাওয়ার প্রস্তুতি আর বান্দরবানে যাওয়ার প্রস্তুতি এক না। একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়েছে, এবং তাহসিন রিয়াজ বা এনসিপি নেতৃবৃন্দ বারবার বলছেন প্রশাসনের পক্ষ থেকে তারা ক্লিয়ারেন্স পেয়েছেন, তারা জানেন সেখানে অবস্থা স্বাভাবিক। একটা রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচি পালন করার ক্ষেত্রে আসলে কি ধরনের প্রস্তুতি নিয়ে গেলে তাদের জন্য ভালো হতো? প্রশাসন তাকে সমস্ত নিরাপত্তা দিবে। সেই নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? এটা দায় সম্পূর্ণ প্রশাসনের। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, দেখেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় আছে, এই দেখলাম আমি কি খোকন একটা আমেরিকায় বসে আছে, ওখানে বসে নিয়ে ফেসবুকে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সে মানুষকে উত্তেজিত করতেছে।
এখানে যখন ছিল লুটপাট করছে, এখন আমেরিকা গেছে, যে নিয়ে এখন সেখান থেকে বিরাট বিপ্লবী সাজছে, করতেছে না? আচ্ছা, এখন এইগুলি তো নানা রকম প্রচারণা মানুষের মধ্যে কিন্তু প্রভাব বিস্তার করে। আপনি জানেন আমার টক শো সেটাকে কাইটে নিয়ে উল্টাপাল্টা হেডলাইন দিয়ে লোকে ছাড়তেছে, আমাকে জবাব দিচ্ছে আপনি যে কথা বলছেন, আমি কোথায় বলছি ওটা চালাই দেখেন। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তো অনেক আমাদের দেশের মানুষ অনেক কিছু বোঝে না। আমি শেষ করে কথাটা তাহলে বুঝেন আপনি, অনেক কিছু বোঝে না। এই যাওয়া নিয়ে আলোচনা হয় নাই, ওখানে যে বঙ্গবন্ধুর আপনার সমাধিস্থল ভেঙে দেওয়া হবে, এগুলি ফেসবুকে আপনি দেখেন নাই, আমরাও দেখছি। তো ওইগুলি দেখে যে ওখানকার লোকাল পিপুল যারা অর্ধশিক্ষিত অথবা যারা নাকি অতিরিক্ত মুজিব প্রেমী, মুজিবকে ভালোবাসা তো অন্যায় না, এটা তো আইনগত কোনো বাধা নাই। তাহসিন, আপনার কাছে আসতে চাই। মাসুদ কামাল ভাই বিরতির আগে বলছিলেন গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে পুরোপুরি প্রশাসনের ব্যর্থতা। আপনার কাছে জানতে চাই, উত্তেজনা প্রশমনে প্রশাসনের উদ্যোগে আপনি কোনো ঘাটতি দেখেন কিনা? সার্বিক পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ধরনের পদক্ষেপ নিয়েছে তাতে কি এনসিপি সন্তুষ্ট? দেখেন, এখানে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে আপনার প্রোগ্রামের আগে যে ইনফরমেশনগুলো আমাদের এন্ডে দেওয়া হচ্ছিল, আমি যেটা বলেছি এটা কিন্তু এক্সট্রা কোনো প্রিভিলেজ না, মানে পয়েন্ট টু বি নোটেড আর কি, দেওয়া হচ্ছিল সেই ধরনের তথ্য আমরা পাচ্ছিলাম আমাদের পক্ষ থেকে, ওই ক্লিয়ারেন্সটা নিয়ে আমরা সেখানে গিয়েছি। পরবর্তী সময়ে যে ঘটনাটা ইমিডিয়েটলি ঘটেছে সেই ঘটনায় তো ডেফিনেটলি আমাদের কাছে মনে হচ্ছে, এটা আজকে স্বরাষ্ট্র মন্ত্রী উপদেষ্টাও কিন্তু বলেছেন যে সেখানে তাদেরও আসলে মানে তাদের এন্ডেও যে ধরনের তথ্য ছিল তারা জানতো যে এখানে হয়তো মাইনর লেভেলের কোনো একটা হইতে পারে, বাট এত সিভিয়ার কিছু হবে সেটা তারাও প্রত্যাশা করে নাই। দুইটা দিক আছে। আমরা গতকালকে প্রেস ব্রিফিংয়ে আমাদের অফিসিয়ালি আমরা এটা জানিয়েছি যে আমরা তাদের ভূমিকা নিয়ে আমাদের আরও তদন্ত আমরা দাবি করেছি। তারা কেন এখানে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এটা আমার জন্য না, কিন্তু আমি বারবার বলছি এটা সিগনিফাইড কোনো দলের জন্য না। এখানে যদি বিএনপি যেত, এখানে যদি জামাত যেত, তাদের বিরুদ্ধেও যদি এই ধরনের কোনো পৈশাচিক কোনো সন্ত্রাসী হামলা হতো, আমাদের ভয়েসটা সেম থাকতো। এটা এনসিপি বলে বলছি না, কারণ সকল রাজনৈতিক পক্ষের দলের যে কোনো জায়গায় বাংলাদেশে প্রোগ্রাম করার অধিকার আছে। তারা যদি সিস্টেমেটিক্যালি প্রোগ্রাম করতে চায়, ইটস দেয়ার রাইট, তাদেরকে এই সুযোগটা দিতে হবে। আর আরেকটা ব্যাপার আমি বলি, পরবর্তী সময়ে আসলে দেখেন প্রশাসন যেভাবে করে পুরো পরিস্থিতিটাকে মোকাবেলা করেছে, আপনি যদি আমাকে ইন্টারাপ্ট না করেন আমি একটু ছোট করে বলি, সেখানে মানে আমি স্বচক্ষে সেখানে আমি সন্ত্রাসী বাহিনীদেরকে দেখেছি গুলি ছুটছিল, এবং আমি ওইখানকার লিভিং উইটনেস, আমি সেখানে ছিলাম। আমি বারবার বলেছি যে একটা পর্যায়ে এসে তারা ডিসি অফিসের গেট ভাঙা, ডিসি অফিসের ওয়াল ভাঙা থেকে শুরু করে সেখানে ডিসি অফিসের ভিতরে তারা যাদেরকে পাইতো তাদেরকে হয়তো দেখেন, মানে একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে হবে, এই যে পাওয়ার এক্সারসাইজটা আপনি দেখছেন, এটা কোনো আওয়ামী লীগের অর্জন না। সন্ত্রাসী কার্যক্রম করে কিন্তু পাওয়ার এক্সারসাইজ হয় না। আপনি নিশ্চয়ই জুলাই আগস্ট বিপ্লব দেখেছেন, সেখানে কারো হাতে অস্ত্র ছিল না, সেখানে শুধুমাত্র ইট পাথর আর লাঠি দিয়ে কিন্তু আমরা গুলির বিপক্ষে আমরা দাঁড়িয়েছি। আমরা খুব সাদাসিধাভাবে, খুব সাধারণভাবেই আমরা সাধারণ মানুষের কাছে গিয়েছি। এখন কেউ যদি আপনার বিপরীতে অস্ত্র তাক করে, কেউ যদি আপনার বিপরীতে দেশীয় অস্ত্র নিয়ে আপনাকে আঘাত করতে যায়, ভাই খালি হাতে আপনি তো আসলে তাকে মোকাবেলা করতে পারবেন না। আবার তার অস্ত্রের বিপরীতে আপনি অস্ত্রও ধরতে পারবেন না। এটা আপনার পলিটিক্যাল আইডিওলজি হতে পারে না, এটা আপনার পলিটিক্যাল স্ট্র্যাটেজি হইতে পারে না। এটা হচ্ছে কমপ্লিটলি রেডিক্যাল একটা মুভ, কমপ্লিটলি এক্সট্রিমিস্ট একটা মুভ। তো এই মুভকে পলিটিক্যাল মুভ হিসাবে ডিফাইন করার সুযোগ নেই। এটা কমপ্লিটলি ভায়োলেন্স, এটা কমপ্লিটলি নন পলিটিক্যাল মুভ, এবং কমপ্লিটলি এটা এক্সট্রিমিজম। এবং দেখেন, আপনি দেখেন, আমি একটু বলি, এই পুরো এক্সট্রিমিজমকে আমি এর আগে আমি বলছিলাম আপনাকে যে যেভাবে করে মসজিদে মাইকিং করে আমি যদি আপনাকে একটু সরল সোজা প্রশ্ন জিজ্ঞেস করি, গোপালগঞ্জের লোক কত? সেই লোকের তুলনায় আপনি কতজন লোককে সেখানে রাজপথে দেখছেন? ইটস এ ভেরি মানে সিগনিফিকেন্ট, ভেরি মানে আপনার খুবই ছোট একটা গ্রুপ, এবং এই ছোট গ্রুপটা খুবই টার্গেটেড একটা মুভ তারা নিয়েছিল। সেখানে ব্যর্থতা আছে। আসলে আলোচনাটা একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। আমি একটু এগোতে চাই, তবে তার আগে ছোট করে আপনার কাছে একটা প্রশ্ন আমার মনে উদয় হলো। তাই গোপালগঞ্জে যে ধরনের পরিস্থিতিতে গতকাল এনসিপি পড়েছে, আপনারা কি আশঙ্কা করছেন ভবিষ্যতে এমন পরিস্থিতি আবারও সৃষ্টি হতে পারে কিনা? না, এটা হতে পারে না। গোপালগঞ্জে সৃষ্টি হতে পারে কিনা, গোপালগঞ্জে বা অন্য জায়গায়, গোপালগঞ্জেও তো আবারও রোড মার্চের ঘোষণা দিয়ে রেখেছেন বা যাবেন। আমি একটা ব্যাপার বলি, অ্যাজ গোপালগঞ্জ বাংলাদেশের একটা জেলা, অ্যাজ গোপালগঞ্জকে বাংলাদেশের মানচিত্র ওন করে, অ্যাজ গোপালগঞ্জের মানুষকে আমরা কখনোই মানে অন্য জেলার মানুষদের থেকে ভিন্ন চোখে দেখি না। কাজেই এনসিপি গোপালগঞ্জে আবার যাবে, আজ হোক কাল হোক, একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে হোক, এনসিপি আবার সেখানে যাবে। দ্বিতীয় আরেকটা প্রশ্ন আমি আপনাকে বলি, যেটা আপনি করেছেন, যে দেখেন আপনি তো আপনারা কভার করছেন, এটা 32তম জেলা ছিল, 31তম জেলা পর্যন্ত আমরা যখন আমাদের পথসভাগুলো করেছি, আপনি নিজের চোখে নিশ্চিত রূপে দেখেছেন সেখানে সাধারণ মানুষ কিভাবে করে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাড়া দিয়েছে।
আমরা ইভেনচুয়ালি আজকে ফরিদপুরে গেছি, যেটা আওয়ামী লীগের সেকেন্ডারি ঘাঁটি হিসাবে পরিচিত। আওয়াজ দেয়ার, এবং আমরা দেখেছি, আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম সাধারণ মানুষের বহর কেমন ছিল। আপনি রাজবাড়িতে, রাজবাড়ি কিন্তু ইটসেলফ আপনার আওয়ামী লীগের একটা ঘাঁটি হিসাবে পরিচিত। এবং এই সবগুলো জেলাতেই আপনি একটু দেখবেন, আজকে আপনারা দেখাবেন নিশ্চয়ই, সেখানে কত মানুষ এসে আমাদেরকে সাড়া দিয়েছে। কাজেই দেখেন, আমরা যেটা ফিল করি সেটা হচ্ছে গোপালগঞ্জের বড় সংখ্যক মানুষকে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে মানে একটা জায়গায় হচ্ছে অর্থাৎ গোপালগঞ্জের কেসটা একেবারে এক্সেপশনাল একটা কেস। এটা একটা, আপনি দেখেন আরেকটা, আমি একটা প্রশ্ন রেখে আমি জাস্ট করি, শেষ করি। যেমন দেখেন, আজকে আমরা এই আলোচনায় অনেক ধরনের আলাপ করছি, আমরা প্রশাসনকে এককভাবে দায় দিয়ে দিচ্ছি। আপনি এভাবে করে কেন দেখছেন না যে এই সন্ত্রাসী কার্যক্রম হবে না কেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি, যারা ভারত যেতে পারে নাই তারা কোথায় গেছে? আপনি আমাকে এক লাইন উত্তর দেন। আপনার কাছেই তথ্য আছে, তারা সবাই গোপালগঞ্জে গেছে। কাজেই এরা তো আর বসে নাই, এদের কাছে অস্ত্র ছিল। আচ্ছা, 5 আগস্টের আগে আপনি দেখেন না কিভাবে করে গুলি ছুড়েছে তারা? সব অস্ত্র তো আর উদ্ধার হয়নি। এবং যাদের কাছে অস্ত্র ছিল তারা তো ডেফিনেটলি ঢাকা লিভ করে গোপালগঞ্জে গেছে। কাজেই সেখানে অস্ত্র থাকাটাও এই আপনার যদি লজিক্যালি ডট কানেক্ট করে আপনি যদি চিন্তা করেন, মানে আপনার শুধু ধারণা করার দরকার নাই, লজিক্যালি চিন্তা করলে সার্বিকভাবে প্রশাসন বড় রকমের একটা ব্যর্থতার দেখেন না। আমি এভাবে করে বলতে চাই না প্রশাসনের ইনফরমেশনে ব্যর্থতা ছিল, বাট প্রশাসন যেভাবে করে রেস্কিউ করেছে, এটা কি আসলে আমাদের কাছে মনে হয়েছে যে দেখেন, আমরা তো মানে একটা জিনিস আমরা মানে চোখে দেখেছি, আমরা তো উঠে বসে ধূপ করে তার মানে জায়গাটাকে অস্বীকার করতে পারি না। সে জায়গাটা আমরা অস্বীকার করছি না। তারা যথেষ্ট মানে সহযোগিতা করেই, স্পেশালি আপনি আর্মি বলি বা অন্যান্য যতগুলো প্রশাসনিক কর্মকর্তারা থাকে সেখানে ছিলেন, তারা যথেষ্ট সহযোগী ছিলেন এবং তারা খুবই প্রফেশনালি এটাকে হ্যান্ডেল করে তারা আমাদেরকে সেখান থেকে রেস্কিউ করেছেন। অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল। আপনার কাছে এই প্রসঙ্গেই যেতে চাই। এনসিপি বলছে গোপালগঞ্জ একেবারে এক্সেপশনাল কেস, এমন পরিস্থিতি তারা মনে করেন না যে পরবর্তীতে আরো সম্মুখীন হবেন। কিন্তু এই যে সংঘাত যে সৃষ্টি হচ্ছে বা গত কিছুদিন ধরে এক ধরনের অস্থিরতা, এই সংঘাতকে ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা আপনার কাছে আছে কিনা? বিশেষ করে অন্যান্য জেলাতে অনুরূপ কর্মসূচিতে একই ধরনের কনফ্রন্টেশন হওয়ার শঙ্কা কি থাকছে কোথাও? আমি তেমন একটা দেখি না। শুনুন, আমি একটা কথা বলি, আমি তো হাসিনা একটা অনেক কিছু বলছি, তো বললে অনেক কিছু বলা যায়, আমি অত বলি না। মানে একটা জায়গায় একটা পয়েন্টে আলোচনা করতে চাই। যে লোকগুলি মারা গেছে তাদেরকে আমি মানে বলেছি যে আমি একজনের উদাহরণ দিয়েছি, কারণ তারা আমি পত্রিকায় পড়েছি বলে উদাহরণ দিয়েছি। আমি তো ওখানে ছিলাম না, আমি পত্রিকা যতটুকু পড়েছি মিডিয়া সেরে উদাহরণ দিয়েছি, এবং তো এটা মানে ভালো পত্রিকাতে। ওনার মা বলতেছেন কিভাবে যে মারা গেছে তার। তো হাসিনা একটা কথা বললো যে এরা যে সাধারণ মানুষ, এটা আমি কিভাবে শিওরেছি। আমি ওর কথা যুক্তি রেখে মেনে নিলাম, এরা কেউ সাধারণ মানুষ না, সব আওয়ামী লীগ করে। আমি ধরে নিলাম ওর কথা হাইপোথেটিক্যালি, এরা সবাই আওয়ামী লীগ করে। মারতে পারেন এইভাবে? আওয়ামী লীগ করলে কি হত্যাযোগ্য? তারা আওয়ামী লীগ করতো, হত্যাযোগ্য? বললাম ছাত্রলীগ করে, যে সংগঠন করা নিষিদ্ধ, যে সংগঠন সরকার আইন করেছে তুমি এটাকে নিষিদ্ধ সংগঠন, সেই নিষিদ্ধ সংগঠন সে করে। মারতে পারেন গুলিগিরা? আপনি আমাকে সিম্পলি কথাটা বলেন, তাতে হত্যার বৈধতা তৈরি হয় না। আমি একজন নাগরিক হিসাবে অনিরাপদ বোধ করছি, আমি সেই জায়গাটা বলেছি। দেখেন, যে যুক্তিগুলি এখন দেওয়া হচ্ছে সবই আমি কি অবস্থায় ছিলাম, কীভাবে আমি বেরিয়ে আসলাম, এই সবগুলি যুক্তি। আপনি দেখেন ওই অগাস্টে, ওই জুলাইয়ে যে সমস্ত পুলিশ অফিসাররা থানার থেকে বেঁচে আসছে, তারা এই কথাগুলি বলতেছে, কিন্তু তারা তো হত্যাকারী ছিল। রাখেন, আমি বলি শেষ করি ভাই, মানে সে হয়তো গুলিও করে নাই, ভিকটিম সে হয়তো গুলিও করে নাই, কিলার সে হয়তো, আমি বলি আপনাকে, সে হয়তো গুলিও করে নাই, তার সঙ্গে চাকরি করতে অন্য একজন গুলি করছে। তো সে তাকে জিজ্ঞাসা করেন তার এক্সপিরিয়েন্সের কথা। তো এইগুলো হলো ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। আমাদের কিন্তু সবকিছুই দেখতে হবে রাষ্ট্রীয় পর্যায়ে। এই জিনিসগুলো কিন্তু একজন ব্যক্তির উপলব্ধির ব্যাপার না। দেখেন, তর্কের ক্ষেত্রে আমি একটা কথা বলি, আমি নিজে মনে করি সেখানে এনসিপির মিটিং করতে, শান্তিপূর্ণভাবে মিটিংটা হওয়ার জন্য সব ব্যবস্থা সবার করা উচিত ছিল। সেই মিটিংয়ে যারা ওখানে যে বাধা দিবে তারা অন্যায় করবে, সিম্পল অন্যায় করবে। কে বাধা দিবে, কেন দিবে, আমি এটা জানতে চাই না। আমি সে অন্যায় করছে একটা, তার সে অন্যায় শাস্তি হওয়া উচিত, আমার এতে কোনো আপত্তি নাই। প্রশাসনের উচিত ছিল তাদের সার্বিক নিরাপত্তা দেওয়া। যদি তারা মনে করে নিরাপত্তা দেওয়া সম্ভব না, ওদের এনসিপিকে ইনফর্ম করা উচিত ছিল, আপনাকে মিটিং করতে যায়েন না। যদি তাও এনসিপি যেতে চায় 144 জারি করতে পারতো। এরকম হয় বাংলাদেশে অনেক, নিরাপত্তাহীনতা দেখলে প্রশাসন 144 জারি করে দেয়। 144 জারি করলো না কেন, ওদেরকে না করলো না কেন? এই সমস্ত না করে যে কেওয়াসটা তৈরি হলো, আসেন এইবার মূল পয়েন্টে আসি। এই কেওয়াসে লাভ হলো কার বলেন? শুনেন,
অপরাধ বিজ্ঞানের একটা কথা আছে, যখন কোনো অপরাধ ঘটে তখন প্রথম কথা হলো এই ঘটনার বেনিফিশিয়ারিকে, এই ঘটনার বেনিফিশিয়ারিকে গোপালগঞ্জের মানুষ নো, এই ঘটনার বেনিফিশিয়ারি যদি কিছু হয়ে থাকে আমি একটা একটা করে বলি কে বেনিফিশিয়ারি। 1 নম্বর বেনিফিশিয়ারি হলো আওয়ামী লীগের যে নেতাগুলো বিদেশে পলাই আছে বিপুল অঙ্কের টাকা নিয়ে, এরা বেনিফিশিয়ারি, এরা ওখানে গোফে তা দিচ্ছে, দেখো আমরা করে দেখিয়েছি, সিম্পল। 2 নম্বর বেনিফিশিয়ারি যারা এখন নির্বাচনটাকে পেছাতে চায় তারা বেনিফিশিয়ারি। পাটগ্রামে ঘটনার পর জামাতের আমির বলেছিল পাটগ্রামে যে ঘটনা ঘটেছে এরপরে কিসের নির্বাচন বলেছে, এখন বলবে গোপালগঞ্জে যে ঘটনা ঘটছে এখন কিসের নির্বাচন। যারা নির্বাচন পেছাতে চায় তারা বেনিফিশিয়ারি। এখন তাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা নির্বাচন পেছানোর জন্য এই কাজটা করলা?